এই শীতে হাতে দুদিন ছুটি পেয়ে ঘুরে এলাম পাহাড়, জঙ্গল আর ঝর্ণায় ঘেরা সুন্দরী ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম কিভাবে গেলাম, কোথায় থাকলাম আর কোথায় কোথায় বা ঘুরলাম, এই সব কিছু জানতে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর ভিডিওর শেষে থাকছে ভীষণ সুন্দর একটা রিসর্টের ইনফরমেশন। শীতের কুয়াশা গায়ে মেখে সকাল সকাল রওনা দিলাম বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। আমরা যাব হাওড়া। আমাদের ট্রেন ছিল সকাল 7:11 অগ্নিবীণা এক্সপ্রেস। সকাল 9টা নাগাদ যখন হাওড়া স্টেশনে পৌঁছলাম তখন ভীষণ খিদে পেয়ে গেছে, তাই ঠিক করলাম আগে ব্রেকফাস্টটা সেরে নিই। সেই মতো চলে গেলাম জনআহারে। জনআহারে একাধিক খাবারের অপশান রয়েছে। আমরা নিয়ে নিলাম চানা বাটোরা আর গোলাপ জামুন। 1 প্লেট চানা বাটোরা আর গোলাপ জামুনের দাম পড়েছিল 65 টাকা। এবারে আসি হাওড়া থেকে ঝাড়গ্রাম যাবেন কিভাবে। সকালের দিকে হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার প্রথম ট্রেন হলো 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এরপর রয়েছে 6:35 ইস্পাত এক্সপ্রেস। তারপর আছে 10:05 হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস। আর সপ্তাহের দিন বিশেষে রয়েছে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা 12:50 ছাড়ে হাওড়া থেকে এবং 3:02 পৌঁছায় ঝাড়গ্রাম। শীতের সকালে খুব সকাল সকাল হাওড়া পৌঁছানোর অসুবিধা থাকায় আমরা 10:05 হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেসই বেছে নিয়েছিলাম। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, তাই বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। আমাদের ট্রেন 25 মিনিট মতো লেট ছিল, তাই যে ট্রেনটি 1টায় পৌঁছাবার কথা সেটা পৌঁছাতে সময় লেগে গিয়েছিল প্রায় 2টো। এদিকে আমাদের রিসর্টে বলা ছিল লাঞ্চের টাইম 2টো পর্যন্ত, তাই সেই সময় আর রিসর্টে লাঞ্চ করার রিস্ক নিইনি। ঝাড়গ্রামে পৌঁছেই আমরা প্রথমে খুঁজছিলাম স্টেশনের কাছাকাছি কোথায় লাঞ্চ করে নেওয়া যায়। সেই মতো খুঁজে পেলাম হোটেল শান্তিনিকেতন, যেখানের খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। আমরা ফিশ থালি নিয়ে নিয়েছিলাম। পরে লক্ষ্য করলাম অনেক মানুষই সেখানে লাঞ্চ সারছেন। একসময় তো খাবার শেষও হয়ে গিয়েছিল। স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলে রাস্তার বাঁ দিকে সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে থাকে, আর ডান দিকেই পড়বে হোটেল শান্তিনিকেতন, যেখানে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। লাঞ্চ সেরে নিয়ে আমরা টোটো রিজার্ভ করে নিলাম। গন্তব্য ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র, যেখানে আমাদের আগামী 2 দিনের বুকিং রয়েছে। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের বুকিং করতে হলে WBFDCর অফিসিয়াল সাইট থেকে করতে পারবেন। এখানে মোট 6টি কটেজ আছে। কটেজগুলির ট্যারিফ হলো 3000 টাকা প্লাস GST। এই হলো রিসেপশন।
এর ডান দিকেই রয়েছে ড্রয়িং, তারপরে রয়েছে ডাইনিং হল। ড্রয়িং এরিয়াটা বেশ বড়সড়। এখানে একসঙ্গে অনেক মানুষ বসে ওয়েট করতে পারবেন যদি রুম রেডি না থাকে। এই হলো ডাইনিং হল। রুমের চাবি দিয়ে দিয়েছে। চলুন এবার রুম ট্যুরটা করে নেওয়া যাক। এই আমাদের রুম ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে। ঢুকেই একটা কিং সাইজ বেড, বালিশ, ব্ল্যাঙ্কেট, টাওয়েল সব দেওয়া আছে। পাশে একটা বেড সাইড টেবিল, এখানে ওয়ার্ড্রোব উইথ মিরর। এখানে আর একটা টেবিল আছে, তাতে জাগ, সমস্ত টয়লেট্রিজ আর গ্লাস দেওয়া আছে দুটো। এখানে একটা ডাস্টবিন, এদিকে রয়েছে একটা টিভি, দুটো চেয়ার। দেখি এই দরজাটায় কি আছে। দরজাটা দিয়ে গিয়ে বারান্দা মনে হচ্ছে, দেখি দেখা যাক। এই যে বাইরের দিকটা ভীষণ সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে। এই হচ্ছে জঙ্গলের ভিউ। এই আমাদের বারান্দা। এই যে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড আছে, গিজার, মিরর, বেসিন, একটা ডাস্টবিন রয়েছে। বেডিং এরিয়াটা সেপারেট করা আছে, আর এক্সস্ট ফ্যানও রয়েছে। ঠিকঠাক। কি দিয়েছে? টুথপেস্ট, টুথব্রাশ দুটো, শ্যাম্পু আর সোপ, আর কিছু দেয়নি। একটা কোন থাকলে ভালো হতো। এইগুলোই দিয়েছে। আর একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম, রুমে রয়েছে রুম হিটারের ব্যবস্থা। চলুন এবার চারপাশটা একটু হেঁটে ঘুরে নেওয়া যাক। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আলো পড়ে আসছে বলে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে একটা ছোট্ট পার্ক, যেখানে অনায়াসে অনেকটা সময় বাচ্চারা কাটিয়ে দিতে পারবে। দুদিনে আমাদের রুম বাবদ খরচ পড়েছিল ৬,৭২০ টাকা, ইনক্লুডিং জিএসটি। সেদিন বিকেল হয়ে যাওয়ায় আমরা আর কোথাও বেরোইনি। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যেই রয়েছে ট্রাইবাল মিউজিয়াম। মিউজিয়ামটি সোমবার বন্ধ থাকবে,
তাই আমরা সেদিনকেই মিউজিয়ামটা দেখে নিলাম। আপনারা চাইলে টোটো করে লোকাল সাইট সিইং করে নিতে পারেন। ঝাড়গ্রাম বেড়াতে এলে যে কটা সাইট সিইংয়ের স্পট রয়েছে তার মধ্যে এই ট্রাইবাল মিউজিয়ামটাও অন্তর্ভুক্ত, তাই বাইরের গেস্টরাও এখানে আসতে পারেন। এখানে সাঁওতাল সম্প্রদায়ের জীবন, জীবিকা, ধর্মীয় জীবন, গৃহস্থালির জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, তাদের সংগ্রাম খুব সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। দেখতে দেখতে মনটা ভরে গেল। ট্রাইবাল মিউজিয়াম দেখে নিয়ে চারপাশটা একটু ঘুরতে ঘুরতেই সন্ধে নেমে এলো। রুমে চলে এলো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন পকোড়া। পরের দিন সকালটা ছিল ভীষণ সুন্দর ও আলো ঝলমলে। আমরা সাইট সিইংয়ের জন্য রিসর্ট থেকেই গাড়ির কন্ট্যাক্ট করেছিলাম। গাড়ির ভাড়া পড়েছিল সারাদিনে বেলপাহাড়ি রেঞ্জ ও কাঁকড়াঝোড় রেঞ্জ ঘোরাবে, তার জন্য ৩,০০০ টাকা। আমি গাড়ির কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সকাল ৯টায় বেরিয়ে আমরা চারিদিক ঘুরে রিসর্টে ফিরেছিলাম ৫:৩০টার সময়। তবে আমাদের ভাগ্য একটু খারাপ, আমরা কাঁকড়াঝোড়ের কয়েকটা জায়গা যেতে পারিনি, কারণ সেই সময় বাঘ বেরিয়েছিল বলে কয়েকটা জায়গা বন্ধ ছিল। রিসেপশনের সামনে ডান হাতে রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা। অনেক গেস্টই গাড়ি নিয়ে এখানে এসেছেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের গাড়িও চলে এলো। এবার সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ব। তবে আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেব ঠিক করলাম। আমাদের প্রথম গন্তব্য ঝাড়গ্রাম রাজবাড়ি, কিন্তু দুঃখের বিষয় রাজবাড়িতে প্রবেশের অনুমতি পাওয়া গেল না। আপনাদের জন্য রইল ইন্টারনেট থেকে সংগৃহীত ঝাড়গ্রাম রাজবাড়ির কিছু ছবি। WBTDCL এর প্রপার্টিতে যারা থাকবেন তারা রাজবাড়িতে প্রবেশের অনুমতি পাবেন। এরপরে ব্রেকফাস্ট করতে আমরা চলে এলাম পেটুকে। দারুণ সুন্দর ছোট্টখাট্ট ছিমছাম একটা রেস্টুরেন্ট। এখানে আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করলাম। প্রত্যেকটা আইটেমই ছিল অনবদ্য, আর দামও বেশ কম। আপনারা যদি চান তাহলে এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে।
খাওয়া দাওয়া তো হলো। এরপর আমরা আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। প্রথমেই আমরা দেখে নেব একটি জলপ্রপাত, যার নাম ঘাঘরা। এই ঘাঘরা শব্দটি গাগরা শব্দ থেকে এসেছে, যার অর্থ হল জলে ভরা একটি কলসি। গিরিখাতের আকৃতি এমন যা কলসির মতো দেখতে লাগে। জলপ্রপাতটি কালো পাথরের একটি গিরিখাতের মধ্যে দিয়ে গেছে, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়েছে। চলুন দেখে নেওয়া যাক। মাঝে মধ্যেই পাথরের মধ্যে গোল গোল গর্ত দেখা যাচ্ছিল। বাতাস আর জলের ক্ষয়কার্যের ফলে পাথরগুলো বিভিন্ন আকৃতির রূপ ধারণ করেছিল, যা সুন্দর দেখতে লাগছিল। জলের রঙটাও ছিল পালনা সবুজ। এর আশেপাশে যে ফাঁকা জায়গা আছে, সেখানে দেখলাম বিভিন্ন মানুষ পিকনিকের জন্য ভিড় জমিয়েছেন। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য হলো তারাফেনী ব্যারেজ। বেলপাহাড়িতে অবস্থিত এই তারাফেনী ব্যারেজ সকলের জন্য আরেকটি আকর্ষণীয় স্থান। এটি বেলপাহাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই ব্যারেজের প্রধান আকর্ষণ হল এখানকার নদীর স্রোত, যা দেখে সত্যিই আপনি অবাক হবেন। কিন্তু এই শীতের সময়ে গেলে এই জলের স্রোত অনুভব করতে পারবেন না। এই ব্যারেজের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে বর্ষার ঠিক পরে পরে। স্থানীয় মানুষদের জলের সোর্স হলো এই তারাফেনী ব্যারেজ। এরপর আমরা চললাম গুররাসিনী পাহাড়ের পথে। গুররাসিনী পাহাড়ের ওপর আছে একটি শিব মন্দির। পায়ে হেঁটে সেই শিব মন্দির দেখতে যেতে হবে, তাই আমরা বেশ উত্তেজিত। দেখা যাক অতটা পথ উঠতে পারি কিনা। ঝাড়গ্রাম থেকে 46 কিলোমিটার দূরে এই পাহাড়। এই স্থানের নির্মলতা আপনাকে শান্ত করে তুলবে। গুররাসিনী পাহাড়ের নিচেই রয়েছে গুররাসিনী আশ্রম। লাহিড়ী মহারাজ ও স্বামী যোগানন্দের আদর্শে অনুপ্রাণিত। প্রতি বছর অঘ্রাণ মাসে প্রচুর আধ্যাত্মিক সাধক এই স্থানটিতে যান। আর যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি একটা দুর্দান্ত জায়গা। পাহাড়ের অনেকটা পথ অতিক্রম করে প্রথমে আমরা পৌঁছালাম একটি কৃষ্ণ মন্দিরের সামনে। পাহাড়ের পাদদেশ থেকে এই কৃষ্ণ মন্দিরে পৌঁছাতে না থেমে সময় লেগেছে 10-12 মিনিট মতো। এরপর আরও অনেকটা পথ বাকি। মনে মনে ভাবছিলাম, সত্যিই কি পারবো পাহাড়ের চূড়োয় উঠতে? তারপর কিছুক্ষণ পর মনে হলো, না, এতটা পথ যখন এসেছি ওপরে যাবই, এবং ওপর থেকে ভিউটা দেখব কীরকম। এখানে রাস্তাটা বেশ খারাপ। বয়স্করা এই জায়গাটা অ্যাভয়েড করতে পারেন যদি পায়ের সমস্যা থাকে। সত্যি পাহাড়ের উপরে না উঠলে এই ভিউ কিন্তু মিস করে যেতাম। পুরো বেলপাহাড়ই এখান থেকে দৃশ্যমান। নিচে ডান দিকে একটা নদীও দেখা যাচ্ছে।
অবশেষে দেখতে পেলাম শিব মন্দির। উড়িষ্যার বর্ডার থেকে মাত্র 100 মিটার দূরে ঘন জঙ্গলের মাঝে অবস্থিত ডাঙ্গিকুসুম ফলস। আমরা এখন এই ফলস দেখতেই যাচ্ছি। ফলস দেখতে যাওয়ার রাস্তাটা একটু ছোট্ট ট্রেক করে যেতে হবে। তার আগে দোকানে এই পাথরের সুন্দর জিনিসগুলো দেখে নিলাম। জঙ্গলের মাঝে সরু রাস্তা দিয়ে অনেকখানি পথ হেঁটে আপনাকে পৌঁছাতে হবে এই ফলসে। এখন শীতকাল বলে তেমন জল নেই, কিন্তু বর্ষাকালে এই ঝর্ণাটাই খুব সুন্দর দেখতে লাগে। আপনাদের কথা দিয়েছিলাম এক খুব সুন্দর রিসর্টে নিয়ে যাব। তার আগে ঘুরে নিই একটা সুন্দর লেক। লেকটার নাম খান্দারানী লেক। বেলপাহাড়ির খান্দারানী লেক ঝাড়গ্রামের কাছে সবচেয়ে মনোরম স্থানগুলির মধ্যে একটি। ঝাড়গ্রাম থেকে প্রায় 2.5 ঘন্টার দূরত্বে অবস্থিত এই লেকে আসলে আপনারা নিশ্চিন্তে 1 থেকে 2 ঘন্টা কাটাতে পারবেন। লেকের চারপাশের পরিবেশ নিরিবিলি এবং লেক ঘিরে আছে সবুজ গাছপালা এবং পর্বতমালা, যা আপনাকে মুগ্ধ করবেই। আমরা তো অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। এবার আপনাদের নিয়ে চলে এলাম বেলপাহাড়িতে পুরো শালের জঙ্গলের মধ্যে অবস্থিত এক অতি সুন্দর রিসর্টে। রিসর্টে প্রচুর খোলামেলা জায়গা রয়েছে। রিসর্টটি যেমন সুন্দরভাবে সজ্জিত, সেরকম এখানকার খাওয়া দাওয়া। আমরা এখানে লাঞ্চ করেছিলাম। তবে আগামী বর্ষায় আমরা এই রিসর্টে এসে অবশ্যই থাকব। আপনারা দেখে নিন এই রিসর্টটি কেমন, এবং একটি টেন্ট রুমও আমি দেখাবো।
দাঁড়ান, গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, পটল ফুলকপির তরকারি আর দেশি মুরগির ঝোল দিয়ে লাঞ্চটা সেরে নিই। তারপর আপনাদের টেন্ট রুমটা দেখাচ্ছি। রুমটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে রুমগুলো কী ধরনের ক্যাটাগরির। এখানে অনেকগুলি কটেজ আছে, সবগুলি ডবল বেডেড, আর একটা সুইট রুম আছে। এছাড়া রয়েছে টেন্ট। সমস্ত ডবল বেডেড রুমগুলোর ট্যারিফ 4000, তবে অফ সিজনে এলে 50% অবধি ডিসকাউন্ট হয়ে যায়। এই হলো টেন্ট রুম। চলুন যাওয়া যাক। আর কি, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।